স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাসের সেক পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, তোমরা ধরে রাখতে পারো 100% এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা পরীক্ষায় কমন পাবে। তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য এটা 50 নম্বরের প্রশ্ন, 1000 শব্দের মধ্যে লিখতে হবে। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য এটা 30 নম্বরের প্রশ্ন, 1000 শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। এবং প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর প্রতিবেদন লেখো। তোমরা জানো যে এই প্রশ্নটা 2021 সালে পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমরা 2023-এর স্টুডেন্ট 2024-এর প্রথমে পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো তোমরা প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, সেক্ষেত্রেও তোমরা এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো আজকে প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কী ছিল? একটি মিউজিয়াম বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি মানে ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি মিউজিয়াম বা সংগ্রহশালার ওপর একটি প্রতিবেদন লেখো। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, মিউজিয়াম বা সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা সর্বসাধারণের শিক্ষার জন্য নির্মিত। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম প্রদত্ত সংজ্ঞা অনুসারে সংগ্রহশালা হলো এমন একটি প্রতিষ্ঠান যা লাভজনকহীন সমাজসেবামূলক এবং সমাজের উন্নতির সাথে নিয়োজিত স্থায়ী সংস্থা, যা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তারপর দেখো, ইতিহাসের সাথে জাদুঘরের সম্পর্ক অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। জাদুঘরের কাজ হলো অতীতকে সংরক্ষণ করা, অতীতের জীবন জীবিকা, সংস্কৃতি, ধর্মীয় জীবনকে সংরক্ষণের মাধ্যমে তুলে ধরা এবং প্রদর্শনের ব্যবস্থা করা। অতীত সংরক্ষণে যেমন জাদুঘরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তেমনি ইতিহাস চর্চাকে প্রসারিত করতে জাদুঘরের ভূমিকা অনস্বীকার্য। সুতরাং ইতিহাস ও জাদুঘর হলো একে অপরের পরিপূরক। তারপরে দেখো, সাম্প্রতিককালে আমার দেখা জাদুঘর বা সংগ্রহশালা। দেখো, সম্প্রতি আমি আমার কলেজের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের সাথে ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালা পরিদর্শনে গিয়েছিলাম। এই জাদুঘরটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। এটি স্থাপিত হয় 1814 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, ভারতীয় জাদুঘর। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাদুঘরটি ডাচ জীবনবিজ্ঞানী ডক্টর নাথানিয়েল ওয়ালিচের উদ্যোগে 1814 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরটি হলো ভারতের বৃহত্তম জাদুঘর এবং বিশ্বের প্রাচীনতম জাদুঘর। 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটির সদস্যগণ মূলত মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী সংরক্ষণে একটি জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের সমকালীন শিল্প সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে বিকাশ ঘটানো। প্রাথমিক পর্বে এশিয়াটিক সোসাইটির গৃহে সংগ্রহশালা বা জাদুঘর স্থাপিত হয়েছিল। পরে এর আয়তন বৃদ্ধি পেতে থাকলো। 1808 সালে ব্রিটিশ সরকার এশিয়াটিক সোসাইটিকে কলকাতার চৌরঙ্গিতে জাদুঘর নির্মাণের জন্য জমি প্রদান করে এবং ডক্টর নাথানিয়েল ওয়ালিচের তত্ত্বাবধানে 1814 সালে এই ভারতীয় জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়।
তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রবেশ মূল্য। ভারতীয় জাদুঘরের প্রবেশ মূল্য শিশুদের জন্য মাত্র 20 টাকা, তবে প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 50 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 500 টাকা। এখানে ফটোগ্রাফির ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে জেট ক্যামেরা ও ফোন ক্যামেরায় ফটো তোলার জন্য 50 টাকা দিতে হয়। তারপরে দেখো পরিদর্শনের দিনক্ষণ। ভারতীয় জাদুঘর সোমবার ছাড়া মঙ্গলবার থেকে শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং শনি ও রবিবার 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তারপরে দেখো ভারতীয় জাদুঘর বা সংগ্রহশালার বিভাগ। আমাদের প্রদর্শিত কলকাতায় ভারতীয় জাদুঘর হলো মূলত সংস্কৃতি ও বিজ্ঞানমূলক জাদুঘর। বর্তমানে এই জাদুঘরটি মোট 6টি বিভাগ রয়েছে। 1 নম্বর কি আছে দেখো, পুরাতাত্ত্বিক বিভাগ। সেখানে কি বলা হচ্ছে, পুরাতাত্ত্বিক বিভাগ। ভারতীয় জাদুঘরের প্রথম বিভাগ হলো পুরাতাত্ত্বিক বিভাগ। এখানে কি কি আছে দেখো, এখানে দেখো ডারহুত বীথিকা, এটা ডারহুত হবে না, এটা হবে ভারহুত, ঠিক আছে, ভয়াকার র, ভারুত বীথিকা, এই স্পেলিংটা ঠিক হবে, ঠিক আছে, ভারহুত বীথিকা। পুরাতত্ত্ব বিভাগে প্রবেশের সময় রয়েছে ভারহুত বীথিকা। ইহা মূলত একটি বৌদ্ধ বিহার। 1873 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের সাতনার কাছে ভারুত গ্রামের পূর্ব দিকে একটি তোরণ ও দীর্ঘ স্তম্ভ বেষ্টনী আবিষ্কৃত হয়। 1878 সালে এই স্তূপের নিদর্শনগুলি সাজিয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই বীথিকায়। তারপরে দেখো এই বীথিকায় রয়েছে 7 ফুট উচ্চতার বেষ্টনীযুক্ত স্তম্ভ, সূচি এবং নানা কারুকার্যে খচিত উষ্ণ পট্ট। এর পূর্ব তোরণটির উচ্চতা প্রায় 23 ফুট। লাল বেলে পাথর নির্মিত এই বেষ্টনী স্তম্ভে খোদিত রয়েছে গৌতম বুদ্ধের পূর্ব জীবনের জাতক কাহিনী, যক্ষিণী এবং দেবতার মূর্তি। রয়েছে ফুল, পাতা, পশু পাখি, নানা চিত্র। ভারত বীথিকার স্থাপত্য ভাস্কর্য সেই যুগের লোকশিল্পের এক উৎকৃষ্ট নিদর্শন। এই পুরাতাত্ত্বিক নিদর্শন প্রাচীন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের ইতিহাস পুনর্নির্মাণে এক অবিস্মরণীয় উপাদান। তারপরে দেখো বুদ্ধগয়া। এই পুরাতত্ত্ব বিভাগে ভারহুত বীথিকার পরেই আছে বুদ্ধগয়া। বিহারের গয়া জেলার নিরঞ্জন নদীর তীরে বুদ্ধগয়া অবস্থিত। এখানে প্রদর্শিত হয়েছে মূলত বুদ্ধগয়ার পুনর্নির্মিত বেষ্টনী ও তার স্তম্ভ, সূচি এবং শীর্ষ প্রস্তর প্রভৃতি। বুদ্ধ গয়ায় যে অশ্বত্থ গাছের তলায় বসে গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভ করেছিলেন, সেই বেষ্টনীর স্থাপত্য এই সংগ্রহশালায় প্রদর্শিত হয়েছে। কেবল তাই নয়, বেলে পাথরের বেষ্টনীর রথারূঢ় সূর্য, জীবজন্তু, পদ্মফুল, যক্ষিণী মূর্তি, তারপরে দেখো মিথুন মূর্তি, বুদ্ধদেবের জীবনের নানা দৃশ্য শোভা এখানে প্রদর্শিত হয়েছে। তারপরে আছে দেখো গান্ধার বীথিকা। বুদ্ধ গয়ার পরেই অবস্থিত রয়েছে গান্ধার বীথিকা। এই কক্ষে মূলত দক্ষিণ আফগানিস্তান, উত্তর পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশের মধ্যবর্তী পাহাড় বেষ্টিত অঞ্চলে প্রাচীন যুগের ইতিহাস তুলে ধরা হয়েছে। গান্ধার শিল্পে মূলত শক, হুন, মৌর্য, পল্লব, কুষাণ প্রভৃতি শাসকদের রীতিনীতির প্রভাব ফুটে উঠেছে। এই কক্ষে সংরক্ষিত হয়েছে বুদ্ধ ও অন্যান্য দেবদেবীর মূর্তিস্তম্ভের মূর্তি তত্ত্বের বিবর্তন। গ্রিক দেবতা অ্যাপোলোর আদলে বুদ্ধ মূর্তি, ঢেউ খেলানো কোঁকড়ানো চুলের বাহার, উচ্চ কেশবিন্যাস প্রভৃতি। পদ্মাসনে পদ্মের পাপড়িগুলির তীক্ষ্ণতা, মূর্তিগুলির মাথার পেছনের প্রভাব মণ্ডল এবং পেশির আধিক্যযুক্ত মানবদেহের সর্বস্ব এই শিল্পে প্রদর্শিত হয়েছে। তারপরে আছে দেখো মথুরা বীথিকা। সেখানে কি বলা হচ্ছে, মথুরা বীথিকায় দেখো পুরাতত্ত্ব বিভাগে গান্ধার বীথিকার সামনেই রয়েছে মথুরা
শিল্পের নিদর্শন। এই নিদর্শন সংরক্ষণের মধ্যে দিয়ে তৃতীয় ও চতুর্থ শতকে প্রাচীন ভারতের স্থাপত্য নিদর্শনগুলি তুলে ধরা হয়েছে। মথুরা বীথিকার মধ্যে আছে উপবিষ্ট বোধিসত্ত্ব, যেটি আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক এবং লাল বেলেপাথর দ্বারা এটি নির্মিত। দ্বিতীয় শতকে লাল বেলেপাথর দ্বারা এটি নির্মিত এই মথুরা শিল্পের নিদর্শন বর্তমানে উত্তরপ্রদেশের অম্বরীশ ঢিলা থেকে সংগৃহীত হয়েছে। এছাড়া কি দেখো, অবক্ষ নারী মূর্তি, শঙ্খবাধক নারী মূর্তি এবং নারী মূর্তির নিম্নভাগ প্রভৃতি স্থাপত্য ভাস্কর্যগুলি এখানে সংরক্ষিত হয়েছে। তারপর দেখো অন্যান্য নিদর্শন। ভারতীয় জাদুঘর এই পুরাতত্ত্ব বিভাগে সংরক্ষিত হয়েছে গুপ্ত পরবর্তী কিছু শিল্প, যেমন কালো পাথরে খোদিত গঙ্গাবতরণ দৃশ্য। তারপরে দেখো দ্বারপালের অবক্ষয় মূর্তি, মকর বাহন গঙ্গা, যা বিহার থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া সারনাথ থেকে সংরক্ষিত বৌদ্ধ দেবী তারা, বুদ্ধদেবের জীবন সদৃশ্যাবলী। তারপরে দেখো অবলোকিতেশ্বরের মূর্তিগুলি সংরক্ষিত হয়েছে। এখানে সংরক্ষিত হয়েছে বিহার এবং বাংলার কিছু মধ্যযুগীয় শিল্পকলা, যেগুলি মূলত সপ্তম থেকে দ্বাদশ শতকীয়। তারপরে আছে দেখো মুদ্রা। ভারতীয় জাদুঘরের পুরাতাত্ত্বিক বিভাগে সংরক্ষিত অন্যতম এক বিভাগ হলো মুদ্রা। এই সংগ্রহশালায় বিভিন্ন যুগে ভারতের 50,000-এর বেশি সংখ্যক মুদ্রার এক বিরাট সম্ভার সংরক্ষিত আছে। আনুমানিক খ্রিস্টপূর্ব 5ম শতক থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই মুদ্রাগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে সংরক্ষিত হয়েছে লেখহীন প্রাচীন ভারতীয় মুদ্রা। তারপরে দেখো প্রাচীন দক্ষিণ ভারতীয় মুদ্রা, ব্যাক্ট্রিয় ও গ্রিক রাজাদের মুদ্রা, শক ও পল্লব রাজাদের মুদ্রা, কুষাণ রাজাদের মুদ্রা, দিল্লির সুলতানি আমলের মুদ্রা, স্বাধীন মুসলমান শাসকদের মুদ্রা, মুঘল মুদ্রা, এগুলো আছে, সংরক্ষিত আছে এখানে। তারপর কি বলা আছে দেখো, এখানে সংরক্ষিত মুদ্রার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো রৌপ্য নির্মিত ছাঁচে পেটা মুদ্রা। এছাড়া ছাঁচে পেটা তামা মুদ্রাও এখানে সংরক্ষিত রয়েছে। তারপর হচ্ছে শিল্পকলা বিভাগ। এখানে কি বলা হচ্ছে দেখো, শিল্পকলা বিভাগ যেটা আছে দেখো, শিল্পকলা বিভাগে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় জাদুঘরের দ্বিতীয় তলে রয়েছে ভারতের প্রাচীন কাল থেকে বর্তমান কালের নানান শিল্পীর বিভিন্ন প্রাকৃতিক চিত্রকলা। এই বিভাগের একেবারে সামনেই রয়েছে বাংলার চিত্রশৈলী। এখানে মূলত ব্রিটিশ ভারতের সময়কাল থেকে অঙ্কিত বাংলার নানা চিত্র সংরক্ষিত হয়েছে। এখানে সংগৃহীত হয়েছে বাংলার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের দৃশ্য। তারপরে দেখো লাজুক রমণীর মুখায়ব। তারপরে দেখো সুনয়না রাধা। তারপরে গোপীর ছদ্মবেশে কৃষ্ণ, বন্ধু জগাই মাধাই। তারপরে যুধিষ্ঠিরের অন্তিম যাত্রা প্রভৃতি একাধিক চিত্র। এই চিত্রগুলির মূলত কাগজ ও জল রং ব্যবহার করা হয়েছিল। এরই পাশে রয়েছে প্রাচীন ভারতের অনুচিত্র ও পুঁথিচিত্র। এই পুঁথিচিত্রগুলি প্রধানত বৌদ্ধ ও জৈনদের অনুপ্রেরণায় তালপাতার ওপর উজ্জ্বল লাল, নীল, হলুদ রং ব্যবহার করে অঙ্কিত হয়েছে। তারপরে দেখো মধ্যযুগের চিত্রকলা। প্রাচীন বাংলা ও ভারতের অনুচিত্র ঠিক সামনের কক্ষে রয়েছে মধ্যযুগের ইন্দো পার্সিক চিত্রকলা। এখানে সুলতানি যুগের চিত্রগুলি প্রধানত চিত্রিত রয়েছে। এই বিভাগে যেমন দরবারি চিত্রকলা সংরক্ষিত হয়েছে, এর পাশাপাশি রয়েছে সুলতানি প্রাদেশিক চিত্রকলা। তারপর দেখো নিজামি খামসার পৃষ্ঠা। তারপরে সিরহিন ফারহাদ হত্যদৃশ্য, রাজকুমারদের চিত্র। তারপরে এটা হচ্ছে পাশা খেলার দৃশ্য, বাজ পাখির চিত্রগুলি সংরক্ষিত হয়েছে। তারপরের পয়েন্ট আছে দেখো দক্ষিণী চিত্রকলা। মুঘল যুগে দক্ষিণ ভারতের বিজাপুর, গোলকোন্ডায়
চিত্রশিল্প বিকাশ লাভ করেছিল। সেই সব দক্ষিণী চিত্রকলার একাধিক চিত্র যেমন গোলকোন্ডার রাজার প্রতিকৃতি, হস্তিপীঠে রাজকুমার, তারপরে দেখো বিজাপুরের সুলতানের চিত্র, রাজমহিষী, রাজকোষ প্রভৃতির চিত্রগুলি এখানে প্রদর্শিত হয়েছে। এর পাশাপাশি রয়েছে রাজস্থানের জয়পুর, অম্বর প্রভৃতির চিত্র এবং ভারতের কোম্পানির শাসনকালের চিত্রগুলি প্রদর্শিত হয়েছে। এছাড়া প্রাচীন ভারতের হরপ্পা, মৌর্য, গুপ্তযুগের বিভিন্ন পোড়ামাটির আনুষঙ্গিক শিল্পকলা এখানে সংরক্ষিত রয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো ভূতাত্ত্বিক বিভাগ। এখানে কি বলা হচ্ছে দেখো, ভূতাত্ত্বিক বিভাগে ভারতীয় জাদুঘরের দ্বিতীয় তলে ঠিক উত্তরের কক্ষে রয়েছে বৃহৎ ভূতাত্ত্বিক বিভাগ। এই কক্ষে সংরক্ষিত রয়েছে অসংখ্য শিলা ও শিলাখণ্ড। অমেরুদণ্ড প্রাণীর জীবাশ্মও এখানে সংরক্ষিত রয়েছে। এখানেই রয়েছে কেম্বিয়ান যুগের হরিণের জীবাশ্ম। তারপর দেখো ডিভোনিয়ান যুগের জীবাশ্ম এবং নানা প্রজাতির পাথর ও শিলাখণ্ড, বিভিন্ন খনিজ পদার্থ, হিরে, তারপরে দেখো কার্বন সহ একাধিক ভূতত্ত্ব নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে। তারপরে দেখো প্রাচীন তত্ত্ব বিভাগ। ভারতীয় জাদুঘরের উত্তর পূর্ব কোণে রয়েছে প্রাচীন তত্ত্ব বিভাগ। এখানে বিভিন্ন দেশি ও বিদেশি পশু পাখি ও তাদের বাসস্থান উপযোগী বিভিন্ন মডেল সংরক্ষিত রয়েছে। এখানে স্থান পেয়েছে বানর, চিতাবাঘ, তারপরে দেখো জলাভূমির বাস্তুতন্ত্র, তারপরে জিরাফ, জলপ্রপাত প্রভৃতি। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রাণী যেমন ডাইনোসর, ব্লু হোয়েল, ভারতীয় হাতি, তারপরে জিরাফ সহ একাধিক কঙ্কাল এবং বিশ্বের বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণীর জীববৈচিত্র্য ও বিবর্তন। তারপরে দেখো নৃতত্ত্ব বিভাগ। এই বিভাগটিতে রয়েছে প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন মানবজাতির বিবর্তন, মানব মস্তিষ্কের গঠন, হাত পা শারীরিক বিবর্তন সম্পর্কে প্রদর্শনী। এই বিভাগটিতে স্থান পেয়েছে হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স, পূর্বের মানুষের আকৃতি ও দণ্ডায়মান মানুষের বিবর্তনের বিভিন্ন ধাপ যা চিত্র আকারে ও মডেল আকারে এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রস্তর যুগে মানুষের হাতিয়ার ব্যবহার এবং হরপ্পা সভ্যতা এবং বৈদিক ও সমকালীন বিশ্বের সভ্যতাগুলির সংক্ষিপ্ত পরিচয় এখানে স্থান পেয়েছে। তারপর দেখো অর্থনৈতিক বিভাগ। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতীয় জাদুঘরের এই বিভাগটির নাম দিয়েছেন বনস্পতি প্রদর্শনমালা। এখানে সংগৃহীত হয়েছে বিভিন্ন দেশের উদ্ভিদ, কাঠ, গাছের তন্তু, তুলোর মডেল, বিভিন্ন গাছের বীজ যেমন ভুট্টা, তুলা, সরিষা, ছোলা, গম, ধান সহ একাধিক গাছের বীজ। এছাড়া এখানে প্রদর্শিত হয়েছে আম, আপেল, কলা, বাঁধাকপি, বিভিন্ন ফল সহ অসংখ্য উদ্ভিদের মডেল। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই বিভাগে মূলত সংগৃহীত রয়েছে ভারতের বিভিন্ন অর্থনৈতিক খনিজ দ্রব্য, বিভিন্ন উদ্ভিজ্জ তেল, কয়লা, বৈদেশিক বাণিজ্যিক পণ্যের প্রদর্শন, পাটের প্রতিমা, পাটের বিভিন্ন মডেল, নীল চাষের পদ্ধতি, ধান চাষের মেশিন, বিভিন্ন রঞ্জক ও চর্ম সংস্কার দ্রব্য, লাক্ষা ও গালাজাত দ্রব্য প্রভৃতি অর্থকারী বাণিজ্যিক পণ্য ও শিল্প এখানে প্রদর্শন করা হয়েছে। তারপরে অন্যান্য বিভাগ। উপরের উল্লেখিত এই বিভাগগুলি ছাড়াও ভারতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে প্রাচীন মিশরীয় সভ্যতার বেশ কিছু নিদর্শন, পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ব্যবহৃত বিভিন্ন পোড়ামাটির শিল্প নিদর্শন, হাতিয়ার, তারপরে মিশরের রাজাদের মূর্তি, মিশরীয় দেবদেবী, মিশরের পিরামিড, মমি এখানে সংরক্ষিত ও প্রদর্শিত হয়েছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।